হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর জীববৈচিত্র্য পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারের সমুদ্রের নিচের জীবন টপিকটাকে নিয়ে আলোচনা করব। বলছে সমুদ্রের নিচের জীবন। সমুদ্র তোমরা অনেকেই দেখেছো, আর সমুদ্রের ধার থেকে ঝিনুকও নিশ্চয়ই কুড়িয়েছ। ওই ঝিনুকগুলো আসলে এক ধরনের সামুদ্রিক প্রাণীর খোলক, যেটা তুলে তোমরা এত লাফালাফি করো, সেইগুলো হচ্ছে একটা প্রাণীর খোলক। তার ভিতরে প্রাণীটা মরে গেছে, তার ভিতরে মুক্ত তৈরি হয়। অনেকে মুক্ত পড়ে না, মুক্ত তৈরি হয় তার ভেতরে। শক্ত খোলকটা প্রাণীটার নরম দেহকে রক্ষা করত। প্রাণীটার দেহ খুব নরম, ওই শক্ত খোলকটা তাকে রক্ষা করত। শামুক দেখেছ? শামুকের দেহ নরম, শামুকের বাইরে খোলক তাকে রক্ষা করে। ঠিক সেরকম আমাদের চারপাশে যেমন নানান ধরনের জীবেরা বাস করে, সমুদ্রেও তেমনি বাস করে অনেক ধরনের উদ্ভিদ আর প্রাণী। এসো এবারে সমুদ্র আর সমুদ্রের জীবদের চেনা আর জানার চেষ্টা করি। সমুদ্র আর সমুদ্রের জীবদের সম্বন্ধে জানার প্রথম ধাপটাই হলো সমুদ্রকে চেনা। আজকে আমরা সমুদ্রকে চিনব। তোমার কোনো বন্ধুর নাম যদি সমুদ্র হয়, তাকে চেনার চেষ্টা করে লাভ নেই। আসল সমুদ্রকে আমরা চিনব। আসল সমুদ্রে আমাদের কি কি আছে সেগুলোকে আমরা জানব। মনে করছো তো, তোমাকে কোনো একটা যার জানলাগুলো কাচের মতো স্বচ্ছ জিনিস দিয়ে তৈরি। এই যে এটা সাবমারিন বলে এটাকে। এটা জলের তলা দিয়ে টুই করে যেতে পারে। আস্তে আস্তে সমুদ্রের গভীরে নামিয়ে দেওয়া হতে লাগলো। সমুদ্রের যত গভীরে নামবে, জলের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে জলের চাপও বেড়ে যাবে। এটা আমরা জানি, যত সমুদ্রের তলায় যাবে তত জলের চাপটা বাড়বে। কারণ তুমি যত নিচে যাবে, তোমার ওপরে জলের পরিমাণটা তো বাড়তে থাকছে না। তুমি যেখানে যেই পজিশনে আছো, তার উপরে জলের পরিমাণটা তত বাড়তে থাকবে। আর যত বেশি জল তোমার মাথার উপরে, তত বেশি চাপ দেবে তোমার উপরে। তাই যান আর যানের জানালাগুলো, যান মানে এখানে যানবাহন, মানে কোনো একটা গাড়ি তো বলতে পারবে না, সমুদ্রের নিচে চলছে, তাই ওটাকে যান বলেছে। যান আর যানের জানালাগুলো এমন জিনিস দিয়ে তৈরি যা জলের এই প্রচণ্ড চাপ সহ্য করতে পারে। দিনের বেলায় যদি নামো, দেখবে সমুদ্রের জলতলের ঠিক নিচের অংশে কত আলো, কত বিচিত্র প্রাণী সেখানে ঘুরে বেড়াচ্ছে। শ্যাওলা জাতীয় নানান রকমের উদ্ভিদও তোমার চোখে পড়বে। সমুদ্রের গভীরে যত নামবে, দেখবে সূর্যের আলো ক্রমশ কমে আসছে, আর তোমার চারপাশ ক্রমশ অন্ধকার হয়ে আসছে। কারণ নিচে তো আলো নেই, তাই না? নিচে তো আলো নেই, ওই জন্য সব অন্ধকার হয়ে যাচ্ছে সমুদ্রের নিচে। সমুদ্রের গভীরে যত নামবে, দেখবে সূর্যের আলো ক্রমশ কমে আসছে, আর তোমার চারপাশ ক্রমশ অন্ধকার হয়ে আসছে। প্রাণীদের সংখ্যাও ক্রমশ কমছে, কারণ ওই অত নিচে চাপে সব প্রাণী বেঁচে থাকতে পারে না। খুব স্পেসিফিকই কয়েক প্রাণী আছে যারা কিনা ওখানে থাকতে পারে। আরও নিচে গেলে দেখতে পাবে নিকষ কালো অন্ধকার। কেবল তোমার যানের তীব্র আলোয় চারপাশের অন্ধকার অল্প অল্প করে কেটে যাচ্ছে। সেই আলোয় কখনো কখনো চোখে পড়ছে বিচিত্র দর্শন সব প্রাণী। সমুদ্রের গভীরে যেসব জীবেরা বাস করে, তারা এই প্রচণ্ড চাপ আর অন্ধকারের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। তাদের জীবনে কোনো সূর্যের আলো নেই। সমুদ্রের সব অঞ্চলে জীবের দেখা পাওয়া যায় না। আবার সমুদ্রের এমন কিছু কিছু অঞ্চল আছে যেখানে অধিকাংশ জীবের বাস। যেসব সমুদ্রে প্রবাল প্রাচীর থাকে, সেখানে মাছ ও অন্যান্য সামুদ্রিক জীবের বৈচিত্র্য খুব বেশি। সমুদ্রের বিভিন্ন অঞ্চলে জীবনের বৈচিত্র্য। জোয়ারের সময় জল যতদূর পর্যন্ত বেড়ে যায়, আর ভাটার সময় যতদূর অবধি জল নেমে যায়, তার মাঝের যে অঞ্চল, সেখানে দেখা মেলে নানান জীবের, যেমন লাইকেন, শ্যাওলা, শামুক, ঝিনুক, তারামাছ, সাগর কুসুম, কাঁকড়া। লাইকেনটা আমরা আগেও পড়েছি, আবার আমি তাও বলে দিচ্ছি। লাইকেন হচ্ছে ফাঙ্গাস আর শৈবাল, ছত্রাক এবং শৈবালের সংমিশ্রণে তৈরি হয়। এই সাগর কুসুম এক ধরনের প্রাণী, কাঁকড়া এক ধরনের প্রাণী, এটাকে অনেকে খেয়েও ফেলে। শামুক, ঝিনুক দেখেছি। তারা মাছ আছে, এই তারার মতো দেখতে হয়। মহিষোপান সমুদ্রে ডুবে থাকা মহাদেশের অংশ। কিছু কিছু মহাদেশ সমুদ্রের তলায় ডুবে গেছিল, তাদেরকে অন্য মহাদেশেরা পাত্তা দিচ্ছিল না বলে। তো
তারা যখন ডুবে গেল, এখন তাদেরকে আমরা মহীসোপান বলি। কি বলি? মহীসোপান বলি। তাহলে এক কথায় মহীসোপান কাকে বলে বললে বলবো সমুদ্রের তলায় ডুবে থাকা মহাদেশের অংশ। সমুদ্রের তলায় ডুবে থাকা মহাদেশের অংশ। তার উপরে জলময় যে অঞ্চল, সেখানেও বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবের দেখা পাওয়া যায়। আগে যেখানে মানুষরা থাকতো সেগুলো ডুবে গিয়ে এখন সেখানে প্রাণীরা থাকে, মাছ ঘুরে ফেরা করে। হয়তো সেখানে মাছেদের একটা বাজার আছে, মাছরাই মাছ কিনে খাচ্ছে। এখানে জলের তলায় কেল্পের অরণ্য আর সামুদ্রিক ঘাসের তৃণভূমিতে দেখা পাওয়া যায় স্পঞ্জ আর অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী। কেল্প কি? কেল্প হচ্ছে এক ধরনের শৈবাল, বাদামি রঙের শৈবাল, অনেক লম্বা, প্রায় 100 মিটারের ওপরে ওপরে চলে যায়, এত লম্বা লম্বা শৈবালগুলো। কেল্পের অরণ্য বলছে। অরণ্য মানে জঙ্গল, মানে ভর্তি কেল্প তলায়, ভর্তি। আর সামুদ্রিক ঘাসের তৃণভূমিতে দেখা পাওয়া যায় স্পঞ্জ আর অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী। স্পঞ্জ কি মেরুদণ্ডী প্রাণী? স্পঞ্জ তো তোমরা হাফের বেশি লোক জানোই না যে ওটা একটা প্রাণী। স্পঞ্জ এক ধরনের প্রাণী। অনেকে ভেবেন ওটা রবার থেকে তৈরি হওয়া কিছু একটা জিনিস, জল টানতে পারে আর জলকে ফেলতে পারে। না, স্পঞ্জ একটা প্রাণী। স্পঞ্জ একটা প্রাণী এবং সেটা অমেরুদণ্ডী প্রাণী। এটা তো স্বাভাবিক। মেরুদণ্ডী হলে ওই যেভাবে তোমরা চাপাচাপি কসলাকসলি করো, ওর তো সব কিছু হাড়গোড় ভেঙে যেত, নেই আর কিছু। তাই এটা অমেরুদণ্ডী হয়। ছোট মাছ, সামুদ্রিক কচ্ছপ, সি কাউ। তোমরা কি ভাবো শুধু ল্যান্ডে কাউ থাকে? ওখানে সিতেও কাউ থাকে, কিন্তু এগুলো আসল কাউয়ের মতো দেখতে নয়, সমুদ্রের গরু বলা হয়। সি হর্স, সামুদ্রিক ঘোড়াও আছে। আর ছোট ছোট সামুদ্রিক চিংড়ি, এইগুলো তো বড়া ভেজে খেয়ে নাও তোমরা। কেল্প হলো আসলে এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। খালি চোখে দেখা যায় না এমন আণুবীক্ষণিক জীবেরাও বাস করে এই অঞ্চলে। এরপর খোলা সমুদ্রের যে বিস্তীর্ণ অঞ্চল, সেখানে জলের বিভিন্ন গভীরতায় বিভিন্ন রকমের মেরুদণ্ডী, যেরকম হাঙর, হ্যাচেট মাছ আর অন্যান্য সামুদ্রিক মাছ, তিমি, এইগুলো আছে। তো তোমাকে যদি বলা হয় কখনো যে হ্যাচেট মাছ কি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী, কি বলবে? মেরুদণ্ডী। আর অমেরুদণ্ডী প্রাণী যেরকম জেলিফিশ, সাগর কুসুম, চিংড়ি, কাঁকড়া, স্কুইড, অক্টোপাস, তারা মাছ, সমুদ্র শসা, এটাকে সি কিউকাম্বার বলা হয়। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। কি কি নাম মনে রাখতে হবে? অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে জেলিফিশ, সাগর কুসুম, চিংড়ি। চিংড়ি যেভাবে তোমরা খাও তোমরা জানো যে চিংড়িটা অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ড থাকলে আর কাটা বেছে খেতে হতো। কাঁকড়া, স্কুইড, অক্টোপাস, তারা মাছ, সমুদ্র শসা দেখা মেলে। এই সমুদ্র শসা কিন্তু কোনো শসা নয়, এটা একটা প্রাণী। সমুদ্রের যে গভীরতা অবধি সূর্যের আলো প্রবেশ করে, সেখানে নানা ধরনের উদ্ভিদের দেখা পাওয়া যায়। কারণ উদ্ভিদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো তো প্রয়োজন। তাহলে একদম যদি তলায় চলে যায়, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, সেখানে কি উদ্ভিদ থাকবে? থাকবে না। জলতলের ঠিক নিচে যতদূর অবধি সূর্যের আলো আর তাপ প্রবেশ করতে পারে, সেখানেই জীবনের বৈচিত্র্যটা বেশি। বোঝা গেল? কারণ এই অঞ্চলে থাকা সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে। উদ্ভিদ মানেই সে সূর্যের আলো পেলেই খাবার তৈরি করে নেবে। ও সেলফ ডিপেন্ডেন্ট। তোমাদের মতো মা রান্না করে দেবে তারপরে খাবে না। সবুজ উদ্ভিদের সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করার এই প্রক্রিয়াটাই হলো সালোকসংশ্লেষ। বাহ! এই খাবারের ওপর নির্ভর করে এই অঞ্চলের অন্য সব জীবেরা আর সমুদ্রের গভীরে বসবাসকারী জীবেরা খাবারের জন্য নির্ভর করে সূর্যের আলোয় আলোকিত ওপরের অঞ্চল থেকে ভেসে নেমে আসা খাবারের টুকরো বা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষের ওপর। অনেক সময় এরা অন্য জীবদের শিকার করেও খাবার জোগাড় করে। সমুদ্রের যত গভীরে যাওয়া যায়, সূর্যের আলো ততই কম প্রবেশ করে, আর তাই সমুদ্রের গভীরে জলের তাপমাত্রা কমতে থাকে। কারণ সূর্যের আলো যাচ্ছে না, তো ওখানে কি তাপমাত্রা আসবে? আসবে না। তো যত গভীরে যাব তাপমাত্রা বাড়বে না কমবে? কমবে। গভীর সমুদ্রে বসবাসকারী জীবদের তাই কম তাপমাত্রা আর প্রচণ্ড চাপের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হয়। তাহলে সমুদ্রের তলায় একদম গভীরে কিরকম কন্ডিশন? এক হচ্ছে প্রচণ্ড চাপ, আর হচ্ছে অতিরিক্ত কম তাপমাত্রা আর অন্ধকার। ওপরের ছবিতে তোমরা বিভিন্ন, কোন ছবি? আচ্ছা এই ছবি।
ওপরের ছবিতে তোমরা বিভিন্ন গভীরতায় বিভিন্ন জীবদের দেখতে পাচ্ছ। বিভিন্ন জীবদের যে গভীরতায় দেখতে পাচ্ছ তাদের সবসময় যে ওই গভীরতাতেই দেখা যাবে তার কিন্তু কোনো ঠিক নেই, কারণ ওদের মধ্যে অনেকেই কখনো খাবারের খোঁজে, আবার কখনো বা অন্য প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে জলের বিভিন্ন গভীরতায় ওঠানামা করে। তুমি আজকে রাস্তা দিয়ে হাঁটছো, একটা কুকুরের লেজে পা পড়ে গেল, কুকুরটা তোমাকে খুব জোরে তাড়া করেছে, তুমি কি মাটিতেই দৌড়ে যাবে নাকি আশেপাশে দেখো একটা সিঁড়ি ফিরি পেলে তুমি সিঁড়ি দিয়ে উঠে 4 তলায় চলে গেলে কোনো বাড়ির, তো তুমি কি সেম লেন্থেই থাকলে? আক্রমণ থেকে বাঁচতে তুমি তো ওপরেও চলে গেলে না, একদম ওপরে বলিনি, আমি 4 তলা বলেছি, অত ওপরে তাকিয়ে লাভ নেই। আর তুমি ভাবো বেসমেন্টেও কারো ঢুকে যেতে পারো, তাই না? আবার তোমার ভাবো খিদে পেয়েছে, তোমরা থাকো, তোমার বাড়ি হচ্ছে 4 তলা, মা বলেছে আমি ওপর থেকে বিস্কুটের প্যাকেট ছুড়বো না, তোমাকে উঠে এসে বিস্কুটের প্যাকেট নিতে হবে, তো তুমি খাদ্যের খোঁজে ওপরে গেলে, তো তোমার লেভেলটাকে তুমি চেঞ্জ করলে, তো তুমি গ্রাউন্ড ফ্লোরে ছিলে, তুমি 4 তলায় গেলে, তো সেরকম। এবার ছবি দেখো, কি সুন্দর ছবিটা দেখেছো? ব্যাস। এবার বলছে বায়োলুমিনিসেন্স। বায়োলুমিনিসেন্স মানে কি? কোনো জায়গা থেকে আলো ছিটকাতে দেখেছো? একটা ডুম দেখেছো? ডুম, ওই ডুম থেকে যে আলো বেরোয়, টিউব লাইট এইসব থেকে যে আলো বেরোয়, এগুলো কিসের জন্য বেরোয়? কারেন্টের জন্য বেরোয়। কারেন্ট না দিলে ওখান থেকে কি আলো বেরোবে? বেরোবে না। কোনো কোনো প্রাণী আছে যারা কিনা নিজেদের গা থেকে বা নিজেদের দেহ থেকে বা নিজেদের শরীর থেকে আলো ছড়াতে পারে, আর সেটা ন্যাচারালি পারে। ভগবান তাদেরকে ওই আশীর্বাদটা দিয়েছে যে তোমরা আলো ছড়াবে, কিন্তু ওদের আলোটা ছড়িয়ে কি কাজ হচ্ছে ওরা নিজেরাও জানে না, কিন্তু ছড়াবে। এটাকেই বায়োলুমিনিসেন্স বলে। সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ না করলেও অন্য এক ধরনের আলোর দেখা পাওয়া যায়, যার কোনো উত্তাপই নেই। এই আলোটার কোনো উত্তাপ নেই, কারণ এটা তো প্রাণীর দেহ থেকে বেরোচ্ছে, এটা তো আসল আলো নয়। একে বলে বায়োলুমিনিসেন্স। সমুদ্রের গভীরে এই যে দেখতে পাচ্ছ, এই প্রাণীটা হালকা হালকা আলো ফেলে দিয়েছে, এই প্রাণীটা, এটা জেলিফিশ বলে এটাকে। এই যে এরা সবাই বায়োলুমিনিসেন্স দেখায়, মানে যেসব প্রাণীরা নিজের দেহ থেকে আলো ছড়াতে পারে। বায়োলুমিনিসেন্সে যে আলোটা ছড়ায় প্রাণীরা, তাদের কি কোনো উত্তাপ আছে? উত্তাপ নেই। সমুদ্রের গভীরে কিছু জীবের দেখা মেলে যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে। এরা হলো বায়োলুমিনিসেন্ট। যেই প্রসেসটা সেটাকে বলছি বায়োলুমিনিসেন্স, আর যেই প্রাণীগুলো বায়োলুমিনিসেন্স দেখায় তারা হচ্ছে বায়োলুমিনিসেন্ট। মানে আজকে তোমার কথা যদি ধরি, তোমার ভাবো কোনোভাবে ঈশ্বর প্রদত্ত কোনো একটা চমৎকার ঘটলো, আর তুমি নিজের শরীর থেকে আলো ছড়াতে পারছো, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। তো এই যে ঘটনাটা, এটাকে বলছি আমরা বায়োলুমিনিসেন্স। আর তুমি হচ্ছে সেই জীবটা যে কিনা আলোটা ছড়াচ্ছে, তাকে আমরা বলবো বায়োলুমিনিসেন্ট জীব। বায়োলুমিনিসেন্স কথাটার উৎপত্তি কোথা থেকে সেটা আগে দেখা যাক। গ্রিক শব্দ বায়োস মানে জীবিত বা লিভিং, আর ল্যাটিন শব্দ লিউমেন মানে আলো বা লাইট, অর্থাৎ জীবের থেকে আসা আলো। বায়োলুমিনিসেন্ট জীবেদের দেহে এক ধরনের প্রোটিনের সঙ্গে যুক্ত রঞ্জক পদার্থ থাকে লুসিফেরিন। কি নাম? লুসিফেরিন। লুসিফেরিনটা কি? এক ধরনের রঞ্জক পদার্থ, যেটা কিনা জীবের দেহের মধ্যে এক ধরনের প্রোটিনের সাথে যুক্ত থাকে। ক্লিয়ার হলো? আর থাকে এক ধরনের উৎসেচক লুসিফারেজ। এক ধরনের উৎসেচক লুসিফারেজ, তার মানে রঞ্জক বললে লুসিফেরিন, উৎসেচক বললে লুসিফারেজ। অক্সিজেনের উপস্থিতিতে এই দুইয়ের রাসায়নিক বিক্রিয়া, কোন দুইয়ের? এই যে রঞ্জকটা যেটা লুসিফেরিন আর উৎসেচকটা যেটা লুসিফারেজ, এই দুটো যখন একসাথে রিয়্যাক্ট করে অক্সিজেনের প্রেজেন্সে, তখন রাসায়নিক শক্তি পরিবর্তিত হয় আলোক শক্তিতে, তৈরি হয় ঠান্ডা আলো বা বায়োলুমিনিসেন্স। ঠান্ডা আলো কেন বলা হলো? কারণ এর কোনো উত্তাপ নেই। অবশ্য সব বায়োলুমিনিসেন্ট প্রাণীদের দেহেই যে এই দুটো পদার্থ থাকে মানে সব বায়োলুমিনিসেন্ট যে প্রাণীরা হবে তাদের দেহে যে এই দুটো পদার্থ থাকবেই এমন নয়। লুসিফারেজ আর লুসিফেরিন এ দুটো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কোনো কোনো প্রাণীরা এই আলো তৈরির জন্য অন্য কিছু আলো উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে বন্ধুত্ব পাতায়, অর্থাৎ তাদের সঙ্গে মিথজীবী সম্পর্ক গড়ে তোলে। মানে এমন কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে কিনা এই লুসিফেরিন লুসিফারেজ এইগুলো থাকে না,
এরা আলো উৎপন্ন করার জন্য কি করে, এরা এমন কিছু ব্যাকটেরিয়ার সাথে বন্ধুত্ব করে যারা কিনা আলো উৎপাদন করতে পারে। সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলোর সাথে এরা একে অপরের মিথজীবী সম্পর্ক গড়ে তোলে। বেশিরভাগ বায়োলুমিনিসেন্ট জীবদের দেখা মেলে সমুদ্রের 200 থেকে 1000 মিটারের গভীরতায়। তাহলে কত থেকে কত মিটারের গভীরতায়? 200 থেকে 1000 মিটারের গভীরতায় বেশিরভাগ বায়োলুমিনিসেন্ট জীবরা। বায়োলুমিনিসেন্স এই জীবদের নানাভাবে সাহায্য করে, যেমন খাবার খোঁজা। তোর সমুদ্রের নিচে তো অনেক অন্ধকার, ওরা যদি নিজেরা নিজেদের দেহে আলো জ্বালাতে পারে তাহলে তো তারা খাবার খুঁজতে সুবিধা হবে। খাদ্যকে আকর্ষণ করা, ছদ্মবেশ ধারণ করা, আত্মরক্ষা করা ইত্যাদি কাজগুলোতে এই বায়োলুমিনিসেন্স যে ধর্মটা এই সমস্ত প্রাণীদেরকে হেল্প করে থাকে। তো আজকের জন্য এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে এর পরের টপিক থেকে আলোচনা করা শুরু করব। তো চলো, টাটা, বাই বাই।